গুড মর্নিং এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যেকেই তোমরা ভালো আছো, সুস্থ আছো, এটাই কামনা রাখি। যদিও আজ থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ, এবং সেক্ষেত্রে আমি একটা কথা অবশ্যই বলে শুরু করতে চাই অনুষ্ঠান। দেখো, কোভিড যা সিচুয়েশন, আমরা আজ নয়, আমরা গত বছর থেকে এটা ফেস করে আসছি। তোমরা রাদার আমার বলা ভালো, তোমরা বেশি ফেস করছো, কারণ তোমরা লাগাতার অনলাইন এডুকেশন করে যাচ্ছ এবং তোমরা তার মধ্যে থেকে লড়াই করে পড়াশুনো করছো, মানে তোমরা এক্সাম দিচ্ছ। তোমাদেরকে হ্যাটস অফ, তার কারণ আমরা এই পরিস্থিতির কোনোদিন সম্মুখীন হইনি। আজকে তোমরা যে ঘরবন্দি পরিস্থিতির মধ্যেও যে তোমরা লড়াকু মানসিকতা নিয়ে এগিয়ে চলেছো পড়াশোনা নিয়ে, তার জন্য সত্যি তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর এবং অনেক মানে মানে কুর্নিশ জানাই তোমাদেরকে। সুতরাং আমরা আজ থেকে দেখো, এডুকেশন অনলাইন অনুষ্ঠান আমরা কিন্তু গত বছর থেকে টানা চালিয়ে যাচ্ছি। যখন আনলক সিচুয়েশন হলো তখন কিছু কিছু 9 to 12 স্কুল ওপেন হয়েছিল, তারপরেও কিন্তু এই অনুষ্ঠান আমরা কন্টিনিউ করেছিলাম। আজকে দেখো, পরিস্থিতি সেকেন্ড ওয়েভে আবার সব বন্ধ হলো, কিন্তু অনুষ্ঠান আমাদের চলছে। যাই হোক, আজকে বিষয় হচ্ছে জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স, এবং ক্লাস 10-এর লাইফ সায়েন্স নিয়ে আজকে আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন স্যার মলয় দাস। অনেক স্বাগত স্টুডিওতে স্যারকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আমি মলয় দাস। আমি ধন্যবাদ জানাই আপনাকে এবং সিটিভিএন চ্যানেলকে এই সুযোগটা দেওয়ার জন্য। আজকে আমি ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের বংশগতি বা হেরিডিটি চ্যাপ্টারটা ছাত্রছাত্রী তোমাদের সামনে আলোচনা করতে চাই। একদম একদম স্যার রয়েছেন, স্যার তো আলোচনা করবেনই, তার সঙ্গে আমি তোমাদের বলবো যে তোমরাও কিন্তু যা যা মনে প্রশ্ন আছে, বুঝতেই পারছো এখন কিন্তু কোনো রকম স্কুল ওপেন নেই, সুতরাং তোমাদের এর মধ্যে থেকে কোয়ারিজ করতে হবে। যা যা প্রশ্ন রয়েছে তোমরা ফোন করো আমাদের সরাসরি এই স্টুডিওতে। স্যারের সঙ্গে কথা বলা ফোন নাম্বার যাচ্ছে 6292242339, 6292242340। দেখো, একটা স্ক্রিনে সরাসরি কথা বলতে ফোন করুন বলে যাচ্ছে, এই নাম্বারে ফোন করো তোমাদের জিজ্ঞাসা নিয়ে। আজকে যা ডিসকাশন হবে তার উপরেও তোমরা প্রশ্ন করতে পারো, বা আদার্স তোমাদের লাইফ সায়েন্সে আরও কোনো যদি কোয়ারি থাকে তোমরা ডেফিনেটলি করতে পারো। স্যারের কাছে চলে যাব, আজকে আমাদের আলোচনা শুরু করব। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয় বংশগতি। জীবের প্রত্যেকটি জীবের প্রধান ধর্ম হচ্ছে নিজের সত্তা আকৃতি বিশিষ্ট প্রজনন ঘটিয়ে অনুরূপ জীব সৃষ্টি করা। এই অনুরূপ জীব সৃষ্টির মাধ্যমে আমরা প্রত্যেক সময় দেখতে পাই যে মানুষ থেকে কিন্তু মানুষ সৃষ্টি হচ্ছে। আম গাছ থেকে আম গাছই হয়, জাম গাছ থেকে জাম গাছ, বা বিড়াল বা কুকুর যাই বলি না কেন, তাদের মতন করেই তাদের নতুন সত্তা বা প্রজনন ঘটিয়ে তারা তাদের মতন অনুরূপ জীব সৃষ্টি করে। এবং আমরা কিন্তু একটা জিনিস সবসময় অনেক সময় বলি যে আমি আমার বাবার মতো বা মায়ের মতো, বা সে তার তার অন্য কোনো পূর্বপুরুষ যে আছে তার মতন হতে পারে। তা এই যে ব্যাপারগুলো ঘটে বংশগতির মাধ্যমে। বংশগতি কি? বংশগতিটা হচ্ছে যে পদ্ধতিতে জননের মাধ্যমে জীব তার নিজের অনুরূপ সত্তা বিশিষ্ট পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সন্তানের মধ্যে সঞ্চারিত করে, সেটাই হচ্ছে বংশগতি। ঠিক আছে? বংশগতিবিদ্যার জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। এবং বংশগতি এবং বিভেদ, এই দুটো বিষয় আজকে আমার মেন আলোচ্য বিষয়। কারণ বিভেদ এবং বংশগতি দুটোই কিন্তু একে অপরের পরিপূরক। ঠিক আছে? বংশগতি হচ্ছে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হওয়াটাই হচ্ছে বংশগতি। আর বিভেদটা কি? বিভেদ বা ভেরিয়েশন। বিভেদ হচ্ছে, তোমরা এটা মাথায় রাখবে, দেখবে জীব তো সাধারণত উন্নত জীবদেহে যৌন জনন ঘটে, এবং যৌন জনন ঘটার ফলে কি হয়? ক্রসিং ওভার হয়। যৌন জননের মেন ব্যাপার যেটা থাকে ক্রসিং ওভার, এবং জিনের পুনর্বিন্যাস, বা কোনো ক্ষেত্রে কিছু অযৌন জননের ক্ষেত্রেও কোনো জীবের ক্ষেত্রে দেখা যায় যে বাহ্যিক কোনো পরিবেশের জন্য একই প্রজাতির দুটো জীবের মধ্যে বিভিন্ন সময় কিছু কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যে পার্থক্যগুলো লক্ষ্য করা যায়, যে পার্থক্যগুলো দেখি আমরা, সেগুলোই কিন্তু বিভেদ বা ভেরিয়েশন। একই পিতামাতার যমজ সন্তান, তাদের মধ্যেও কিন্তু অনেক ধরনের পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। কখনোই অবিকল একই রকম জীব
সচরাচর দেখা যেতে নাও পারে, তাদের মধ্যে জিনের স্ট্রাকচারগত বা আণবিকগত ডিএনএর গঠনগতভাবেও অনেক ধরনের পার্থক্য দেখা যায়। এই পার্থক্যগুলোই হচ্ছে বিভেদ। ঠিক আছে, এই বিভেদ, এবার বিভেদের অনেক সময় প্রকট জিন বা প্রচ্ছন্ন জিন অনেক ধরনের কারণের জন্য অনেক ধরনের উদাহরণ আমরা দিতে পারি। যেমন ধরো মানুষের কানের যুক্তলতি বা মুক্তলতি দেখা যায়। কানের যে লতিটা মানুষের মুখমণ্ডলের সঙ্গে অনেক সময় অ্যাটাচ থাকে, বেশিরভাগ মানুষেরই অ্যাটাচ থাকে, সেগুলো কিন্তু একটা প্রকট জিনের দ্বারা দেখা যায়, মানে প্রকট জিনের জন্য ঘটে এটা। আর যেটা যুক্ত থাকে না, যুক্ত থাকে যেটা, সেটা কিন্তু প্রচ্ছন্ন জিন। আর যেটা মুক্ত থাকে সেটা হচ্ছে প্রকট। আবার দেখবে 80%, প্রায় অলমোস্ট 80% মানুষ তার জিভটা রোল করতে পারে, মানে ভাঁজ করতে পারে, সেটাও কিন্তু একটা প্রকট জিনেরই একটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি। হ্যাঁ, আর কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু তাদের জিভটাকে ভাঁজ করতে পারে না, সোজা থাকে, সোজা জিভ রোল, সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিনের কিন্তু একটা উদাহরণ। হ্যাঁ, তাহলে বিভেদের কিন্তু এই ধরনের উদাহরণগুলো আমরা দিতে পারি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকমই আরও অনেক উদাহরণ আছে প্রকট জিন, প্রচ্ছন্ন জিনের। আপাতত তোমাদের সিলেবাস অনুসারে তোমরা এই দুটো জিনিস খেয়াল করতে পারো, অসুবিধা নেই। আর এই যে বিভেদ যেটা সৃষ্টি হয়, বিভেদের সৃষ্টির প্রধানত কিন্তু দুটি কারণ আমি আলোচনা করতে পারি বিভেদ সৃষ্টির জন্য। একটা হচ্ছে যেটা বললাম, ক্রসিং ওভারের ফলে কী হয়, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে। এই খণ্ডাংশের বিনিময়ের ফলেই কিন্তু দুটি ভিন্ন প্রজাতির জীবের বৈশিষ্ট্যগুলি নতুন একটা অপত্যের মধ্যে সঞ্চারিত হয়, যার ফলে কি হয়, নতুন অপত্য জীবটা তার পিতামাতার থেকে কিন্তু ডিফারেন্ট হলো। ঠিক আছে, এবং তার কিন্তু এই যে ক্যারেক্টারটা তাকে পরবর্তীকালে অভিব্যক্তি বা প্রকরণ ঘটাতে, মানে প্রকরণের জন্য দায়ী আর কি। ঠিক আছে, এটা হচ্ছে মেন কারণ। আর একটা বলতে পারো যে ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন বেস বা ক্ষারক থাকে, হ্যাঁ, তাদের হেরফের হতে পারে, ডিএনএর স্থায়ী মিউটেশনের ফলে হতে পারে, ডিএনএর সঞ্চরণযোগ্য স্থায়ী পরিবর্তনশীলের জন্যও কিন্তু প্রকরণটা দেখা যায়। মেনলি এই দুটো কারণটা তোমরা মাথায় রাখবে, একটা হচ্ছে মিউটেশন, হ্যাঁ, আর একটা হচ্ছে ক্রসিং ওভার। এই দুটো হচ্ছে প্রকরণের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে বংশগতি, যেটা আমি মেন তোমাদের আলোচনার আজকে বিষয়। বংশগতি বিদ্যার জনক তোমরা জানো, গ্রেগর জোহান মেন্ডেল। ইনি অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক ছিলেন। হ্যাঁ, তার কিন্তু আমি একটু সংক্ষেপে তার একটু ইয়েটা বলছি, ব্যাকগ্রাউন্ডটা। তিনি যেহেতু ধর্মযাজক ছিলেন, তার ধর্ম সংস্থানে তিনি কি ছিলেন, উদ্যানবিদ্যায় মানে পারদর্শী, এবং তার খুব ভীষণ আগ্রহী ছিল, যে কোনো গার্ডেনিংয়ে তার ভীষণ আগ্রহী ছিল। তিনি যে ধর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, সেখানের যে বাগানটি ছিল প্রায় 120 মিটার লম্বা এবং 20 মিটার প্রশস্ত চওড়া, একটা বিশাল বাগানে তার দায়িত্ব ছিল। এবং তিনি সেই বাগানে প্রায় 34 মানে 34 রকমের ভ্যারাইটির মটর উদ্ভিদ কিন্তু বাগানে চাষ করেছিলেন। এবং তিনি যে মটর উদ্ভিদগুলো চাষ করেছিলেন, দেখেছিলেন যেগুলো ছিল, সেগুলো সব না বিশুদ্ধ ক্যারেক্টার, বিশুদ্ধ প্রচ্ছন্ন, বিশুদ্ধ বৈশিষ্ট্য যুক্ত ছিল। তখন তিনি ভাবলেন যে এই যে কোনো বিশুদ্ধ, মানে ধরো কোনোটা লম্বা হলে বিশুদ্ধ লম্বা, কোনোটা বেটে হলে বিশুদ্ধ বেটে ছিল, এবং তাদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তাদের মধ্যে যদি দুটো জীবের মধ্যে, দুটো ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের মধ্যে যদি মিলন ঘটানো হয়, তাহলে কি কোনো একটা নতুন কোনো উদ্ভিদ পাওয়া যেতে পারে। তা এই যে ব্যাপারটা তার মধ্যে কাজ করেছিল, যার ফলে কি করলেন তিনি, তখন একটি অপরিণত উদ্ভিদের, পরীক্ষাটা যেভাবে এসেছিল আর কি সেটা আমি জানাচ্ছি। অপরিণত উদ্ভিদের পরাগরেণুগুলোকে তিনি বিচ্ছিন্ন করেছিলেন। তোমরা জানো যে পরাগরেণুগুলো বিচ্ছিন্ন করাটাকে বলা এমাস্কুলেশন, মানে একটা উদ্ভিদ থেকে যখন স্বপরাগযোগ না হওয়া, স্বপরাগযোগটাকে আটকাতে গেলে কি হচ্ছে, ইতর পরাগযোগ ঘটানোর জন্য পরাগরেণুগুলোকে বিচ্ছিন্ন করে তিনি একটি প্লাস্টিকের চাদর দিয়ে ওই উদ্ভিদ থেকে রেখে দিলেন। এবার অন্য একটি লম্বা উদ্ভিদের পরাগরেণুগুলোকে তিনি নিয়ে কিছুদিন পরে সেই পরীক্ষাধীন উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থাপন করিয়ে পরাগ সংযোগ করালেন।
হ্যাঁ, পরাগ সংযোগ করানোর পরে যে বীজগুলো পাওয়া গেল, সেই বীজগুলো যখন মাটিতে রোপণ করে যে চারা গাছ সৃষ্টি করা হলো, দেখা গেল সেই চারা গাছটা কী হলো, লম্বা পাওয়া গেছে, কিন্তু তার মধ্যে কিন্তু বেটে বৈশিষ্ট্যটাও পাওয়া গেছে। বা পরবর্তীকালে যখন তিনি আবার যখন সেই উদ্ভিদগুলোর মধ্যে যখন স্বপরাগযোগ ঘটিয়েছিলেন, তখন কিন্তু তিনি 3 প্রকার মটর উদ্ভিদ পেয়েছিলেন। ঠিক আছে, তা এই 3 প্রকার মটর উদ্ভিদ কী করে কীভাবে আসলো তার এক সংকর জননটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তার আগে একটু বলি, মেন্ডেল তার এই যে টোটাল পরীক্ষা নিরীক্ষা, টোটাল যে পরিকল্পিত জ্ঞান পরীক্ষা, তার থেকে তার ফলাফল, হ্যাঁ, তিনি প্রথম অবস্থাতে প্রায় 1866 সালে তিনি বিজ্ঞান গবেষণাপত্রে তিনি প্রকাশ করেছিলেন। সেটা হচ্ছে প্রসেসিং অফ দ্য ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রুন। হ্যাঁ, এই গবেষণাপত্রে বা এই বিজ্ঞানপত্রেতে তিনি প্রকাশিত করেছিলেন। কিন্তু তখন দেখা গেছে যে এই পত্রিকাটার ততটা কোনো বিজ্ঞানীরা আলোকপাত করেননি, তার গুরুত্ব বুঝতে পারেননি। কিন্তু পরবর্তীকালে দ্য ভ্রিজ বা অন্যান্য বিজ্ঞানীরা দেখেছিলেন যে মেন্ডেলের যে এই যে আবিষ্কার, এই যে পরীক্ষালব্ধ ব্যাপারগুলো দেখে তিনি তার গুরুত্বটা বুঝতে পেরেছিলেন। সবাই বুঝতে পেরে নতুন করে তার প্রায় 34 বছর পর 1900 সালে তার গবেষণাপত্র বা তার সূত্র, মেন্ডেলের যে সূত্রগুলো তিনি আমাদের সামনে আলোচনা করেছিলেন বা লিপিবদ্ধ করেছিলেন, সেগুলোই হচ্ছে মেন্ডেলিজম বা মেন্ডেলবাদ নামেই আমাদের কাছে পরিচিত। তো প্রথম অবস্থাতে স্বীকৃতি পায়নি। ঠিক আছে, এবার আমি তোমাদের এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস দেখাবো। একটু দেখানোর আগে কয়েকটা ট্রাম বা শব্দের সঙ্গে আমরা একটু পরিচিত হতে চাইব। হ্যাঁ, যেই ট্রামগুলো আমাদের এই এক সংকর জনন দেখানোর জন্য ভীষণভাবে দরকার। যেমন প্রথমেই বলবো অ্যালিল। অ্যালিলটা কি? সমস্ত ক্রোমোজোমে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন জোড়াগুলোকে বলা হয় অ্যালিল। হ্যাঁ, যেমন ধরো লম্বা বৈশিষ্ট্যের জন্য আমরা, মটর গাছের লম্বা বৈশিষ্ট্যের জন্য আমরা দুটো ক্যাপিটাল টি, বা বেটে মটর গাছের জন্য আমরা দুটো স্মল টি আমরা নিই। তাই এই যে টি, ক্যাপিটাল টি বা স্মল টি, হ্যাঁ, এই যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ হচ্ছে, এগুলো হচ্ছে অ্যালিল। এবার ক্রোমোজোমের কোনো একটা নির্দিষ্ট স্থানে তো অ্যালিলগুলো অবস্থান করে, তাহলে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে অ্যালিলগুলো অবস্থান করে, সেই অবস্থানটাকে, হ্যাঁ, মানে পজিশন অফ অ্যালিল ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করে তাকে বলা হয় লোকাস। তাহলে অ্যালিল এবং লোকাস এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা, 1 নম্বর করে থাকে। এইগুলো কিন্তু তোমরা ভালো করে, সময় কম আছে পরীক্ষার জন্য, এইগুলো কিন্তু ভালো করে প্রস্তুত করবে। আচ্ছা স্যার, একটা ফোন নিয়ে আসছে, কেউ আমাদের বন্ধু এসছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছো? আমি সুপ্রীতি নারায়ণ মন্ডল, কোথা থেকে? সাউথ চব্বিশ পরগনা। হ্যাঁ, কি প্রশ্ন আছে? 24 পরগনা। হ্যাঁ, কি প্রশ্ন আছে? টিভির আওয়াজটা কমাতে হবে। হ্যাঁ, কি প্রশ্ন আছে? হ্যাঁ, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল ই জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে কত প্রকার জ্ঞানের উৎপন্ন হয়? এটা যদি ভালো করে দেখে নেন ভালো হয়। 1 মিনিট, তুমি আরেকবার প্রশ্নটা করবে। হ্যাঁ, আরেকবার। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি ক্যাপিটাল এ হ্যাঁ, স্মল দাঁড়াও। এ, ক্যাপিটাল বি না, ওই স্মল বি, ক্যাপিটাল ডি স্মল ডি। দাঁড়াও 1 মিনিট, দাঁড়ান, আমি করে দিচ্ছি। একটু দাঁড়াতে হবে তোমাকে। দাঁড়ান, ছেড়ে দিন, আমি করে দিচ্ছি। একটু দাঁড়াও তুমি। হ্যাঁ, তোমাকে প্রশ্নটা আমি আবার করতে বলবো। দাঁড়ান। নিয়ে নেবার লিখুন। ক্যাপিটাল এ স্মল এ, বলো। ক্যাপিটাল এ হ্যাঁ, স্মল এ, দাঁড়াও, লিখছেন। স্মল বি, হ্যাঁ, স্মল বি, তারপর স্মল বি, হ্যাঁ, স্মল বি, ক্যাপিটাল ই স্মল ই জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে কত প্রকার জ্ঞানের উৎপন্ন হবে? ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল ই স্মল ই। আচ্ছা, ক্যাপিটাল ই স্মল ই, ক্যাপিটাল ই স্মল ই, আচ্ছা, হ্যাঁ, উদ্ভিদ থেকে কত প্রকার উৎপন্ন হবে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি শুনতে থাকো, বলছেন স্যার। হ্যাঁ, এটা এই গ্যামেটের ব্যাপারে আলোচনা করতাম, তবু প্রশ্নটি ভালো। চলে এগুলো এসছে যখন, হ্যাঁ। হ্যাঁ, এই ধরনের কোশ্চেনগুলো মাধ্যমিকে খুব আসে। এখানে একটা জিনিস খেয়াল করবে যে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল ই স্মল ই, 3টে ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার রয়েছে। তাই এক্ষেত্রে আমি খুব সহজে একটা ফর্মুলা থেকে আমরা বলবো
যে আমাদের ফর্মুলাটা যদি আমরা 2n এই ইউজ করি তাহলে আমাদের ক্ষেত্রে যে কোনো গ্যামেটের সংখ্যা নির্ধারণ করাটা খুব ইজি হয়ে যাবে। এখানে নাম্বার অফ ডিফারেন্ট ক্যারেক্টার কত আছে? 3টে আছে। এ এর মধ্যে ক্যাপিটাল এ স্মল এ আছে, এটা একটা ডিফারেন্ট, ক্যাপিটাল বি স্মল বি এটা একটা আলাদা আছে, ক্যাপিটাল ই স্মল ই 3টে ডিফারেন্ট আছে। তার জন্য আমি এখানে কী লিখতে পারবো? নাম্বার n ইজ ইকুয়াল টু নাম্বার অফ ডিফারেন্ট ক্যারেক্টার যদি বলি তাহলে 2n মানে 2 এর কিউব, মানে 8টি গ্যামেট এখানে উৎপন্ন হবে। পেয়ে গেলে নিশ্চয়ই তুমি। আমার মনে হয় তুমি ফোন করেছিলে আরেকবার ইউটিউবে, তুমি যখন এটা আপলোড হয়ে যাবে প্রোগ্রামটা তুমি আরেকবার দেখে নেবে। আমরা যে আলোচনায় ছিলাম স্যার সেই আলোচনায় আবার ব্যাক করবো। হ্যাঁ, তাহলে আমরা আলোচনা করেছিলাম অ্যালিলটা আর লোকাসটা, এই দুটো আলোচনা করলাম। এরপরে আরও কিছু কিছু টার্মস আছে, সেই টার্মগুলোর মধ্যে আমি বলতে পারি যে সংকর একটা হাইব্রিডাইজেশন, দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে মিলন ঘটানো হলে তাদেরকে বলা হয়, সেই পদ্ধতিকে বলা হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডাইজেশনের ফলে যে নতুন যে জীব সৃষ্টি হয় তাকে বলা হয় অপত্য জীব। আর সংকরায়নের জন্য যে দুটো জীবকে নির্বাচিত করা হয়েছিল, হ্যাঁ, সেই দুটো জীব হচ্ছে জনিত্রী জীব, হ্যাঁ, বা প্যারেন্টাল জীব। জনিত্রী এই আর অপত্য, এই দুটো তোমরা কিন্তু খেয়াল রাখবে। অনেক ক্ষেত্রে এই দুটো অনেকের কনফিউশন হয়, গণ্ডগোল করে। তারপরে আমরা বলতে পারি প্রকট এবং প্রচ্ছন্ন। প্রকট এবং প্রচ্ছন্নটা কি? ধরো এই যে আমি এক্ষুনি বললাম সংকরায়নের ফলে দুটো ধরো বিপরীত ক্যারেক্টার নিলাম, একটা ধরো দুটো ক্যাপিটাল টি নিলাম, দুটো স্মল টি নিয়েছি। এর মধ্যে থেকে মানে আমি প্রকট আর প্রচ্ছন্ন এটা একটু বলতে চাইছি। এই দুটো ক্যাপিটাল টি নেওয়া হয়েছে বিশুদ্ধ লম্বার জন্য, আর দুটো স্মল টি নেওয়া হয়েছে বিশুদ্ধ বেটের জন্য। তাহলে এখান থেকে একটা টি এসছে। আমি এক সংকরের ক্ষেত্রে আবার বুঝিয়ে দেবো তোমাদের ব্যাপারটা, এখানে আমি একটু দেখিয়ে দিই। তাহলে এই যে ক্যাপিটাল টি স্মল টি আসলো, এটা হচ্ছে সংকর লম্বা বা হাইব্রিড টল। এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা পিওর টল, বিশুদ্ধ ড্রফ বা বিশুদ্ধ বেটে। ঠিক আছে, এখান থেকে দেখা গেল কি এই দুটো মটর উদ্ভিদের সংকরণের ফলে F1 জনুতে বা প্রথম অপত্য জনুতে আমরা যেটা পেলাম, সেটা পেলাম কি সংকর লম্বা। তার মানে সংকর লম্বা বলছি কেন? সংকর লম্বা বলছি কারণ এখানে লম্বা ক্যারেক্টারটা ডমিনেন্ট করেছে, প্রকাশিত হয়েছে, তার জন্য এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ হয় না, তো সুপ্ত অবস্থায় রয়েছে, দেখো বেটে বৈশিষ্ট্যটি, সেটা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে প্রকট আর প্রচ্ছন্ন তোমরা বুঝতে পেরেছো। এই জিনিসগুলো আমার এক সংকর বা দ্বিসংকর জননের ক্ষেত্রে এগুলো দরকার হতে পারে, যার জন্য বলা। এটা গেল। এরপরে আমি সমসংকর, বিষমসংকর মানে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস, হ্যাঁ, এই টার্মটা একটু আলোচনা করব। হ্যাঁ, সমসংস্থ ক্রোমোজোমের যে কোনো ক্যারেক্টার প্রকাশ করার জন্য যদি দুটি একই টাইপের অ্যালিল সাহায্য করে, হ্যাঁ, যেমন ধরো এই ক্ষেত্রে দেখো, বা এই ক্ষেত্রে দেখো, দুটো কিন্তু ক্যাপিটাল টি আছে। এটা কি আছে? বিশুদ্ধ লম্বা। আমি এখান থেকে একটু বুঝিয়ে দিচ্ছি। এটা কিন্তু বিশুদ্ধ লম্বা বা পিওর টল, এটা হচ্ছে বিশুদ্ধ বেটে। তাহলে বিশুদ্ধ বেটে বা বিশুদ্ধ লম্বা এই ক্যারেক্টারগুলো প্রকাশ করার জন্য কিন্তু দুটো দেখো একই ধরনের কিন্তু অ্যালিল সাহায্য নিয়েছে। দুটোই ক্যাপিটাল টি, এখানে দুটোই স্মল টি। তাহলে এইগুলো হচ্ছে হোমোজাইগাস, একই ধরনের। ঠিক আছে, আবার মানে আমি দৈর্ঘ্যের ক্ষেত্রে বলেছি। আবার ধরো আমি একটা ক্যাপিটাল টি একটা স্মল টি নিলাম, ক্যাপিটাল টি এবং স্মল টি নিয়েছি। এই ক্যাপিটাল টি স্মল টির ক্ষেত্রে দেখো এটা কি আছে? এটা হচ্ছে সংকর লম্বা আমরা বললাম তো। তাহলে দেখো এটাও কিন্তু লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করেছি, এবং এই ক্ষেত্রেও কিন্তু লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করেছি। এই ক্ষেত্রে দেখো দুটো একই ধরনের অ্যালিল নিয়েছি, এটা দেখো দুটো ডিফারেন্ট নিয়েছি। এটা হচ্ছে হেটেরোজাইগাস। ঠিক আছে, বিপরীত বৈশিষ্ট্য। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর আরেকটা দুটো খুব ইম্পর্টেন্ট টার্ম যেগুলো না বললেই না, সেটা হচ্ছে ফিনোটাইপ এবং জিনোটাইপ। জিনোটাইপটাও আমরা এই একটা জায়গা থেকেই খুব ভালো করে বুঝিয়ে দিতে পারবো। তার আগে একটু বলি ফিনোটাইপটা কি। কোনো জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকেই বলা হচ্ছে ফিনোটাইপ। মানে বাইরে থেকে আমরা যে ক্যারেক্টারটা দেখতে পাই, যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সেটাই হচ্ছে ফিনোটাইপ। যেমন ধরো এই যে একটু এখানে দেখো, এই যে ক্যাপিটাল টি স্মল টি পেয়েছি আমরা, ক্যাপিটাল টি স্মল টি মানে কি সংকর লম্বা। আমরা দেখছি কি এটা লম্বাই কিন্তু ক্যারেক্টারটা শো করছে, তার জন্য এটা কিন্তু ফিনোটাইপ ক্যারেক্টার। কিন্তু যদি এদের আমি জিনের গঠন বা জিন সংযুক্তি দেখি, হ্যাঁ, তাহলে দেখতে পাবো এখানে একটা ক্যাপিটাল টি আছে, একটা স্মল টি আছে, দুটো কিন্তু ডিফারেন্ট আছে।
ঠিক আছে, তাহলে এইটা কিন্তু জিনোটাইপ, মানে কি জিনোটাইপ যদি এইটা এর ক্ষেত্রে যদি ফিনোটাইপ হয় শুধু লম্বা বলবো, আর যদি জিনোটাইপ বলি তাহলে হলো সংকর লম্বা। ঠিক আছে, জিনের গঠন বা জিন সংযুক্তি দ্বারা নির্ধারিত কোনো বৈশিষ্ট্যই হচ্ছে জিনোটাইপ, আর কোনো জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে কি ফিনোটাইপ। ঠিক আছে, এবার আমি মেন্ডেলের এক সংকর জননটা একটু বোঝাবো তোমাদেরকে। তোমাদের যদি কোনো জায়গায় কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই বলবে। হ্যাঁ, এটা একটু ইরেজ করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এক সংকর জনন, মনোহাইব্রিড ক্রস। আচ্ছা, মেন্ডেল এই এক সংকর জনন করার জন্য তিনি দুটি বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ নিয়েছিলেন। একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, আর দুটো ছোট হাতের টি, একটা হচ্ছে বিশুদ্ধ বেটে। এটাকে বলা হচ্ছে জনিত্রী জনু বা পি জনুও বলতে পারি, প্যারেন্টাল জনু জেনারেশন আর কি, অথবা অবলিক দিয়ে আমি জনিত্রী জনুও লিখতে পারি। এখান থেকে একটা ছোট বড় হাতের টি, এটা ছোট হাতের টি, এগুলো হচ্ছে গ্যামেট। এটা ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে সংকর লম্বা। এটা 100% সংকর লম্বা ছিল। এটা হচ্ছে প্রথম অপত্য জনু বা F1 জনু বলতে পারি আমরা, প্রথম অপত্য জনু বা F1 জনু। এখান থেকে তিনি আবার যখন এই মটর উদ্ভিদগুলোর মধ্যে যখন আবার স্বপরাগযোগ ঘটালেন, তখন তিনি 4 প্রকার মটর উদ্ভিদ পেলেন। দুটো ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, দুটো স্মল টি। এটা হচ্ছে F2 জনু। ঠিক আছে, হ্যাঁ, এইটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। (25%) বিশুদ্ধ বেটে, এটাও 25%। আর এই দুটো হচ্ছে সংকর লম্বা। আচ্ছা, এটা হচ্ছে 50%। হ্যাঁ, 50%। আচ্ছা, 50%। আচ্ছা, একটা ফোন নিয়ে নেবো আমরা। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছো আমাদের সাথে? বুঝতে পারছি না। ঠিক আছে, চলো। হ্যাঁ, এখানে আমি পাশে, তোমরা নিচে করবে, আমি এখানে পাশে দেখাচ্ছি, চেকার বোর্ডটা একটু দেখে নাও। তোর চেকার বোর্ডটা অবশ্যই করবে। মেল আর ফিমেল গ্যামেটের সাইনটা দেবে, অ্যারো চিহ্নটা হচ্ছে মেল আর প্লাসটা হচ্ছে ফিমেল। হ্যাঁ, এটা আসছে দুটোই ক্যাপিটাল টি, এটার সঙ্গে এটা ক্রস করলে ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল স্মল, দুটোই হচ্ছে স্মল। ঠিক আছে, চেকার বোর্ডটা করবে, করে কিন্তু আমাদের আর একটা জিনিস লিখতে হবে, ফেনোটাইপ এবং জিনোটাইপ রেশিওটা বা অনুপাতটা কিন্তু আমাদের মেনশন করতে হবে। ঠিক আছে, তোমরা একটা জিনিস দেখো, এই যে এক সংকর জনন থেকে কিন্তু আমরা যদি বাহ্যিকভাবে দেখি, যেটা আমি ফিনোটাইপ জিনোটাইপ একটু আগে বললাম, বাহ্যিকভাবে যদি আমি দেখি তাহলে দেখা গেল যে এখানে 3 ভাগ লম্বা মটর গাছ পেয়েছি আমি, তাই না? যেটা বিশুদ্ধ লম্বা সেটা তো লম্বাই, আর যেই দুটো আমি সংকর লম্বা পেয়েছি 50%, সেই দুটোও কিন্তু লম্বাই, বাইরে থেকে দেখলে কিন্তু লম্বাই ক্যারেক্টার দেখা যাচ্ছে। আর যেটা বেটে পেয়েছি সেটা হচ্ছে বিশুদ্ধ বেটে। তাহলে যদি ফিনোটাইপ অনুপাত লিখি আমি, এই ওপরে একটু লিখে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই নিচে লিখবে, এখানে একটু লিখে দিলাম ফিনোটাইপ
আপনি কি পরের পেজে যাবেন? হ্যাঁ, পরের পেজে যাই হ্যাঁ, তাহলে। একটু ধরুন তো, হ্যাঁ, আমি নেক্সট পেজটা ওপেন করি, তাহলে এই পেজটা তোমরা পরে দেখতে পারবে। আমি প্রিভিয়াস পেজে গেলে নতুন পেজ ওপেন করছি স্যার। হ্যাঁ, সেটাই স্পেস ভালো হবে। পাবেন, লিখতে পারবেন, একটু ওয়েট করুন দাঁড়ান। নিন। হ্যাঁ, তাহলে এখানে আমি এই ফিনোটাইপ জিনোটাইপ অনুপাতটা কিন্তু মেনশন করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমি কি পেলাম, 3 ভাগ লম্বা মটর গাছ পেলাম আর 1 ভাগ হচ্ছে বেটে। তাহলে ফিনোটাইপ জিনোটাইপ লেখার সময় আমরা জাস্ট শুধু লম্বা আর বেটে এইটাই খালি মেনশন করবো, আর কিছু দরকার নেই, লম্বা এবং বেটে। ঠিক আছে, 3 ভাগ লম্বা আর 1 ভাগ বেটে। আর জিনোটাইপ অনুপাত যখন পাবো বা জিনোটাইপিক অনুপাত, তখন ক্ষেত্রে আমি কি দেখব, এই যে 3 ভাগ লম্বা ছিল, 3 ভাগ লম্বার মধ্যে 1 ভাগ হচ্ছে বিশুদ্ধ লম্বা, হ্যাঁ, আর 2 ভাগ হচ্ছে কি সংকর লম্বা, আর বেটেটা বিশুদ্ধ বেটে। তাহলে এখানে লিখব বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে সংকর লম্বা, হচ্ছে বিশুদ্ধ বেটে। ঠিক আছে, এটা হচ্ছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? ঠিক, যদি উদ্ভিদের ক্ষেত্রে না নিয়ে যদি গিনিপিগ নিয়েও যদি আমরা এই পরীক্ষাটা করি, তাহলেও কিন্তু ওই একই ধরনের একদম পুরো সেমভাবেই আসবে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দুটো ক্যাপিটাল বি আর দুটো স্মল বি নেব। আচ্ছা, আবার একটা ফোন নিয়ে আমরা আসছি আবার। হ্যালো। হ্যালো, নমস্কার ম্যাম। নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছো? নমস্কার। আমার কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা, তোমার নাম আর জায়গাটা আগে বলো। হ্যাঁ আচ্ছা ম্যাম, আমি শ্রীরামপুর থেকে বলছি, শুভম চৌধুরী। হ্যাঁ শুভম, এবার কি প্রশ্ন আছে বলো। হ্যাঁ ম্যাম, একটা কোশ্চেন আছে, ক্যাপিটাল পি স্মল পি ক্যাপিটাল কিউ স্মল কিউ ইনটু ক্যাপিটাল পি স্মল পি ক্যাপিটাল কিউ ইনটু ক্যাপিটাল কিউ স্মল কিউ। একটু ধীরে ধীরে, একটু ধীরে ধীরে, উৎপন্ন হবে। এক মিনিট দাঁড়াও শুভম, আর একবার তুমি বলো, কারণ স্যার তো নোট করছে, তুমি আরেকবার বলো, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল কিউ স্মল কিউ আর ইনটু ওই সেম ইনটু ক্যাপিটাল পি স্মল পি Into ক্যাপিটাল কিউ স্মল কিউ ক্রসটিতে কত প্রকার জিনোটাইপ উৎপন্ন হবে? স্যার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে মেন্ডেলের দ্বিসংকর জননে অপত্য বংশে প্রাপ্ত কুঞ্চিত ও সবুজ ফিনোটাইপ যুক্ত উদ্ভিদ হবে ড্যাশ বি। এমসিকিউ ছিল 3/16, 1/16, 9/16, 11/16। স্যার এইগুলোই কি করে হিসাব করে একটু বলে দেবেন? মানে এই যে মেন্ডেলের দ্বিসংকর জননে অপত্য বংশে প্রাপ্ত কুঞ্চিত এবং সবুজ ফিনোটাইপ যুক্ত উদ্ভিদ কত হবে? ঠিক আছে, 100 দ্বিসংকর জননটা যখন বলছি হ্যাঁ, আমি বলে বলে দিচ্ছি। দিচ্ছি। আর এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে স্যার? হ্যাঁ, প্রথম কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা হয়েছিল বোধহয়, একটু আরেকবার যদি বলো। আরেকবার তোমাকে রিপিট করতে বলবো শুভম, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল কিউ স্মল কিউ ইনটু ক্যাপিটাল পি স্মল পি আর ক্যাপিটাল কিউ স্মল কিউ। ক্যাপিটাল এই জিরো না, ক্যাপিটাল পি স্মল পি ক্যাপিটাল কিউ স্মল কিউ ইনটু ক্যাপিটাল পি স্মল পি ক্যাপিটাল কিউ স্মল কিউ ক্রসটিতে কত প্রকার জিনোটাইপ উৎপন্ন হবে? আচ্ছা, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি শুনতে থাকো, ফোন ছেড়ে বলছেন স্যার। কত প্রকার জিনোটাইপ উৎপন্ন হবে তাই বললো না? তাই এটা তো দুটো ডিফারেন্ট ক্যারেক্টার নিয়ে কাজ করা হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা দ্বিসংকর জননের মতনই আসছে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা যদি দ্বিসংকর জননে দেখি, দ্বিসংকর জননের জিনোটাইপ অনুপাতটা হচ্ছে, এখানে লিখে দিচ্ছি, আমি দেখাবো যদিও। দেখে নাও, দাঁড়াও। হ্যাঁ, এইখানে এই যে এই জিনোটাইপের অনুপাতটা এটা এসছে, এখানে দেখো তোমরা 9 প্রকার পাবে তুমি, 1 2 3 4 5 6 7 8। একটু ফলো করো এই জায়গাটা, একটু রাউন্ড করে দিন, তাহলে জায়গাটা হাইলাইটেড হবে। একটু রাউন্ড করে দিচ্ছি। হ্যাঁ। আমি দেখাবো এটা করার সময়। হ্যাঁ, 1:2:2:4, হ্যাঁ, 1:2:1:1:2:1। হ্যাঁ, এখানে এগুলো সবই ডিফারেন্ট থাকবে আর কি। ঠিক আছে, এটা জিনোটাইপ চেয়েছে আর কি, ও বললো। আর যদি ফিনোটাইপ হতো, হ্যাঁ, তাহলে 4 প্রকার হতো আর কি, 9। না, জেনোটাইপ চেঞ্জ। হ্যাঁ, আমি বলছি এটাও বলে দিলাম আর কি, ফিনোটাইপটা বলে দিলাম। জেনে নাও। হ্যাঁ, 9:3:3:1, তাহলে 4 প্রকার আসতো আর কি। হ্যাঁ, ফিনোটাইপ চাইলো বলে 9 প্রকার আসবে। ঠিক আছে, আর দ্বিসংকর জননটা আমি যখন এরপরে বলছি তখন আমি চলে আসছি এটাতে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আলোচনায়। চল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এক সংকর জনন। এবার আমরা দেখব যে এক সংকর জনন থেকে আমরা কি কি বিষয় পেতে পারি।
হ্যাঁ, তাহলে এটা পেজটা একটু ইরেজ করে নিচ্ছি ম্যাডাম। ইরেজ করে নেবো? আচ্ছা দাঁড়ান, আপনি পড়াতে থাকুন তো, আমি ইরেজ করি। এক সংকট জনন থেকে আমরা বেশ কয়েকটা জিনিস পেতে পারি, যেমন ধরো কিছু নীতি পেতে পারি, কিছু প্রিন্সিপাল আসে। যেমন প্রথমে হচ্ছে প্রিন্সিপাল অফ ডমিনেন্স বা প্রকটতার নীতি। ঠিক আছে, এক সংকট জনন থেকে আমরা প্রাপ্ত বিষয়গুলো একটু লিখে নিলাম। না দাঁড়ান, করে দিয়েছি। প্রাপ্ত বিষয়গুলিও হ্যাঁ যে পেতে পারি, 1 নম্বর পেতে পারি আমরা প্রকটতার নীতি। এটা সূত্র বলবো না, এটা নীতি আর কি। হ্যাঁ, 2 নম্বর কি পেলাম, কিছু অনুপাত পেলাম, আমি আলোচনা করছি এক এক করে। আর 3 নম্বর কি পেলাম, একটা সূত্র পাবো আমরা। এক সংকট জনন থেকে একটা সূত্র, খুব ইম্পর্টেন্ট এটা, এই সূত্রটা আলাদা করে আসে। হ্যাঁ, প্রকটতার নীতিটা আমরা কি পেলাম, হ্যাঁ, ল অফ ডমিনেন্স যেটা আমরা, প্রিন্সিপাল অফ ডমিনেন্স যেটা আমরা বলতে পারি, যে মেন্ডেল এক সংকট জননে দেখা গেল দুটি আলাদা বৈশিষ্ট্যের, একই প্রজাতির দুটি আলাদা বৈশিষ্ট্যের জীবের যখন সংকরায়ন ঘটনা হলো, তখন ওই দুটি বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটি বৈশিষ্ট্য কী হয়, প্রকাশিত হয়, এবং কোনো একটি বৈশিষ্ট্য কী হয়, প্রকাশিত হয় না, অর্থাৎ সুপ্ত অবস্থায় থাকে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে লম্বা বৈশিষ্ট্যটা কিন্তু প্রকাশ পেয়েছে, এবং বেটে বৈশিষ্ট্যটি কিন্তু প্রকাশিত হয়নি F1 জনিতে, সুপ্ত অবস্থায় ছিল। হ্যাঁ, তাহলে একটা বৈশিষ্ট্য প্রকাশিত হয় এবং একটা বৈশিষ্ট্য কিন্তু প্রকাশিত হয় না, অর্থাৎ সুপ্ত অবস্থায় থাকে। এটা হচ্ছে কি প্রকটতার নীতি। আর অনুপাত আমরা 2 ধরনের অনুপাত পেয়েছি। হ্যাঁ, একটা পেলাম 3:1, হ্যাঁ, আর একটা কী পেলাম 1:2:1। হ্যাঁ, একটা ফিনোটাইপ অনুপাত পেলাম, একটা জিনোটাইপ অনুপাত পেলাম। লম্বা আর বেটে 75% আর 25% পেলাম ফিনোটাইপিক ক্যারেক্টার দেখলে, আর জিনোটাইপ বৈশিষ্ট্য দেখলে আমরা কত পাবো, 25%, 50%, আর এটা হচ্ছে 25%। এটা আমরা পেলাম। ঠিক আছে, আর একটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, সূত্রটা ভালো করে পড়বে, এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পৃথক ভবনের সূত্র বা পৃথকীকরণের, ল অফ সেগ্রিগেশন বলা হয় করণের বা পৃথকী ভবনের সূত্র। আমি সূত্রটা একটু আলোচনা করি তোমাদের কাছে। এটা পেলাম আমরা। ঠিক আছে, এই 3টে বিষয় আমরা মেন্ডেলের এক সংকট জনন থেকে পেতে পারি। তবে প্রকটতার নীতি থেকে আরেকটা বিষয় বলা যায় যে গ্যামেট কিন্তু বিশুদ্ধ অবস্থায় থাকে। কোনো জীবের মধ্যে যদি ডিফারেন্ট ক্যারেক্টার থাকতে পারে, গ্যামেট কিন্তু কখনো অবিশুদ্ধ থাকে না, মানে বিশুদ্ধ অবস্থায় থাকে, এটাও আমরা জানতে পারি। ঠিক আছে, আচ্ছা, যেটা বলছি পৃথকীকরণের সূত্র বা পৃথক ভবনের সূত্র, মেন্ডেলের পৃথক ভবনের সূত্রটা হচ্ছে, হ্যাঁ, দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটনা হলে বিপরীত ক্যারেক্টারগুলো একত্রিত হলেও কখনো কিন্তু মিশ্রিত হয় না, বরঞ্চ গ্যামেট গঠন কালে পরস্পর থেকে পৃথক হয়ে যায়। দুটো বিপরীত বৈশিষ্ট্য একত্রিত হয়েছে, কিন্তু তারা কিন্তু কখনো মিশ্রিত হয়নি। ধরো যেটা সংকর লম্বা আমরা যখন পেলাম, লম্বা ক্যারেক্টারটা প্রকাশ হয়েছে ঠিকই, কিন্তু কখনো ওই বেটে ক্যারেক্টারটা কিন্তু ওর মধ্যে তার সত্তাটা হারিয়ে ফেলেনি। যখন পরবর্তীকালে যখন এসছে, তখন কিন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য কী হয়, পৃথক পৃথকভাবে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, একত্রিত হলেও কখনো মিশ্রিত হয় না, বরঞ্চ যখন গ্যামেট গঠন হয়, তখন গ্যামেট গঠনকালে পরস্পর থেকে পরস্পর পৃথক হয়ে যায়, পৃথকভাবে অবস্থান করে। হ্যাঁ, এটাই হচ্ছে পৃথকীকরণের সূত্র বা পৃথক ভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন। ঠিক আছে, এটা হলো মেন্ডেলের এক সংকর জননের থেকে প্রাপ্ত সূত্র বা প্রথম সূত্র নামে ওটা পরিচিত। ঠিক আছে, আচ্ছা এইবার আচ্ছা আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যাঁ আমি কথা ভট্টাচার্য বলছি। কোথা থেকে? কলকাতা থেকে। আচ্ছা হ্যাঁ, কি প্রশ্ন আছে? হ্যাঁ, একটা প্রশ্ন আছে যে নিম্নলিখিত কোন কোষে অ্যানাস্ট্রাল মাইটোসিস দেখা যায়? আরেকবার বলো। নিম্নলিখিত কোন কোষে অ্যানাস্ট্রাল মাইটোসিস দেখা যায়? সেগুলো বলো। অপশন আছে কয়েকটা। বলো। হ্যাঁ, এক হচ্ছে পাকস্থলী কোষ, 2 হচ্ছে WBC কোষ, আর 3 হচ্ছে নেফ্রন, আর 4 হচ্ছে পেঁয়াজের মূল। অপশনগুলো নিম্নলিখিত এই অপশনসগুলোর মধ্যে কোনটাতে? আচ্ছা তুমি আরেকবার একটু রিপিট করবে, বুঝতে পারছো তো? আমরা কানে শুনে জাস্ট তোমার এটা মনে রাখার চেষ্টা করছি। বলো।
নিম্নলিখিত কোন কোষে অ্যানাস্ট্রাল মাইটোসিস হ্যাঁ, অপশনগুলো দেখা যায়? একটু। হ্যাঁ আরেকবার অপশনগুলো আছে হ্যাঁ, পাকস্থলী কোষ, হ্যাঁ যদিও এটা ডাব্লিউবিসি কোষ, হ্যাঁ আর তারপরে হচ্ছে নেফ্রন, নেফ্রন আর পেঁয়াজের মূল। আচ্ছা, চারটি অপশন রয়েছে। চারটে অপশন। তো অ্যানস্ট্রালটা দেখা যায় সাধারণত এটা প্রাণী কোষেই থাকবে আর কি, ঠিক আছে। এবার অ্যানস্ট্রাল তো এটা, তো শুনতে থাকো, বলছেন স্যার। হ্যাঁ এটা মোটামুটি ওই মানে এই প্রশ্নগুলো কি খুব আসবে এরকম আমার একটু জানা না আছে। না সেটা দেখুন, সেটা তো বলা যায় না, যে কোনো কোশ্চেনই হ্যাঁ। আসতে পারে বা আচ্ছা। কিছু হতেই পারে, অসুবিধা নেই। হ্যাঁ এটা ওই পাকস্থলী কোষ বললো আর হ্যাঁ, ফার্স্টে পাকস্থলী, বললো, আর হ্যাঁ, একটা হ্যাঁ, সেকেন্ডে যেটা বললো, হ্যাঁ ওই 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 সেকেন্ড অপশনটা হবে আর কি। অ্যান্সারটা আমি একটু গন্ডগোল করে হ্যাঁ, ফেললাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ second এটা option। একটু হ্যাঁ বুঝতে আসলে বিষয়টা হচ্ছে টাইম একটু হ্যাঁ, শোনাতে আর একটু তার সব সমস্যা থেকে বড় হচ্ছে। কথা হচ্ছে আমরা তো শুনে ওটাকে মেমোরাইজ করে বলছি, তো স্যার মেমোরাইজ করে বলছে তোমার কথাটা। যাই হোক, সেকেন্ড অপশন হবে স্যার বলেছেন। আমরা চলে যাবো আলোচনাতে, কারণ আমাদের সময় শেষের দিকে দৌড়চ্ছে। আচ্ছা, আর আর এইটা হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে এই কোশ্চেনটা তো এই চ্যাপ্টারে মানে না আর কি, সব এর সঙ্গে করো, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, পৃথকীকরণের সূত্র যেটা আমি বললাম, এবার আমার যেটা পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে মেন্ডেল এই যে পরীক্ষাগুলো করেছিলেন, এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু ভীষণভাবে সাফল্য লাভ করেছিলেন। সেই সাফল্য লাভের মধ্যে বিশেষ কিছু কারণ ছিল। সেই কারণগুলোর মধ্যে সফলতার অনেকগুলো কারণ ছিল। কারণগুলো একটু তোমাদের সামনে একটু আলোচনা করি। 1 নম্বর, মটর বীজটা নিয়েছিলেন, যে মটর বীজগুলো খুব সহজে বাগানে ফলানো যায়, হ্যাঁ উন্নত চারা থাকে, এবং এদের দেখা যায় যে প্রজননিক যে বয়সটা মানে রিপ্রোডাক্টিভ লাইফ স্প্যান যেটা, সেটা খুব কম হয় বলে খুব সহজে দ্রুত বংশবিস্তার করা যায়, পরীক্ষা নিরীক্ষা করা যায়। তারপর বলতে পারি যে মটর ফুল যেহেতু উভলিঙ্গ ফুল, এই জন্য বাইরে থেকে আসা কোনো ক্যারেক্টার এদের মধ্যে সহজেই কিন্তু মিশ্রিত হতে পারে না, ঠিক আছে। এবং সহজে মিশ্রিত হতে পারে না বলে স্বপরাগযোগ করা যায়। আরেকটা ক্যারেক্টার হচ্ছে যেটা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যার জন্য কি হয়, যেমন ইতর পরাগযোগ ঘটানো সম্ভব হয়েছিল, স্বপরাগযোগও ঘটানো সম্ভব হয়েছিল। এটা একটা পয়েন্ট গেল। নেক্সট পয়েন্ট তোমরা বলতে পারো যে মেন্ডেল এই পরীক্ষার জন্য তিনি 2 বা 3টে জনু নিয়েই তার পরীক্ষালিপ্ত করেছিলেন, এবং তিনি যেহেতু গণিতেও বেশ একটা পারদর্শী ছিলেন বলে তার সমস্ত পরীক্ষালব্ধ ফলাফলগুলো তিনি সহজেই লিপিবদ্ধ করতে পেরেছিলেন, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু তিনি করেছিলেন বলে কিন্তু মেন্ডেল তার সাফল্য লাভ করেছিলেন খুব সহজে। এবার আমি একটা তোমাদের এই প্রসঙ্গে আরেকটা জায়গায় আমি একটু আলোচনা করতে হবে, যেটা কিনা ওটাও খুব পরীক্ষায় ভীষণভাবে আসে। মেন্ডেল যে মটর গাছগুলো নিয়েছিলেন তাদের মধ্যে 7টা ক্যারেক্টার তিনি কিন্তু পেয়েছিলেন, ঠিক আছে। এই 7টা ক্যারেক্টারের মধ্যে হ্যাঁ আমি এক এক করে একটু পরের পেজে একটু গিয়ে আমি এক এক করে জাস্ট একটু বলে দিই। 7টা ক্যারেক্টারিস্টিক্স হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ মানে 7 জোড়া বৈশিষ্ট্য। হ্যাঁ, যেমন 1 নম্বর আমি বলতে পারি বীজের আকার। আমি জাস্ট পয়েন্টগুলো বলছি আর বৈশিষ্ট্যগুলো মুখে বলে দিচ্ছি। বীজের আকার গোলাকার, কুঞ্চিত। গোলাকারটা প্রথমে যে ক্যারেক্টারটা আমি বলছি সেটা হচ্ছে প্রকট, পরেরটা হচ্ছে প্রচ্ছন্ন, ঠিক আছে। বীজের আকার হচ্ছে গোল এবং কুঞ্চিত, ঠিক আছে। 2 নম্বর, এগুলো একটু খেয়াল করবে। বীজের বর্ণ একটা হলুদ আর একটা হচ্ছে সবুজ, লিখেই দিলাম সবুজ। হ্যাঁ, গোলাকার, কুঞ্চিত বা খাদযুক্ত। তারপর ফুলের বর্ণ ফুলের অবস্থানটা হচ্ছে আমি মুখে বলে দিচ্ছি। একটা হচ্ছে পার্শ্বস্থ বা কাক্ষিক, আর হচ্ছে শীর্ষস্থ। হ্যাঁ, কাক্ষিক বা পার্শ্বস্থ আর শীর্ষটা হচ্ছে প্রচ্ছন্ন ক্যারেক্টার।
আচ্ছা বাকিগুলো আসবো, আরেকজন কেউ এসছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, একটা কোশ্চেন ছিল। কে বলছো, কোথা থেকে বলছো? আমি বিউটি খাতুন বলছি, কোথা থেকে? হরিরামপুর থেকে। কোথা থেকে বিউটি? হরিরামপুর। আচ্ছা হ্যাঁ, কি প্রশ্ন আছে? মেন্ডেল মোটর গাছের এক সংখ্য জনন পরীক্ষায় প্রথম অপুত্র জন্মতে 75% বিশুদ্ধ লম্বা মোটর গাছ পেয়েছিলেন, সত্য না মিথ্যা? ধীরে ধীরে বলো বাবা, নাহলে তো বোঝা যাচ্ছে না, ধীরে বলো, আরেকবার বলো। আরেকবার বলো। মেন্ডেল মোটর গাছের এক সংখ্য জনন পরীক্ষায় প্রথম অপুত্র জন্মতে 75% বিশুদ্ধ লম্বা মোটর গাছ পেয়েছিলেন, সত্য না মিথ্যা? না, এটা মিথ্যে হবে, এটা একটু আগেই আলোচনা করেছি। বলে দিয়েছেন উনি, তুমি হ্যাঁ। শুনতে থাকো। হ্যাঁ, এটা মিথ্যে। মানে এটা ফলস হবে আর কি, ট্রু ফলসের মধ্যে এটা ফলস, মানে মিথ্যে। হ্যাঁ ঠিক আছে, আমরা চলে যাবো 4-এর পর 5। হ্যাঁ, ফুলের অবস্থান হলো। তারপর তোমরা লিখবে কাণ্ডের দৈর্ঘ্য। কাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে একটা হচ্ছে লম্বা আর একটা বেটে, এটা আমরা করেছি। বীজের আকার, বীজের বর্ণ, ফুলের বর্ণ, প্রথমগুলো কিন্তু সবই প্রকট আর পরেরগুলো কিন্তু সবই প্রচ্ছন্ন। হ্যাঁ, তবে যদিও কিনা 7টা ক্যারেক্টার পরীক্ষা অনেক সময় দেয় না, দেয় 4টে বা 5টা করতে দেয়, তোমরা সেইভাবে তোমাদের খুশি মতন তোমরা করতেই পারো। হ্যাঁ, এবার হচ্ছে পরিপক্ক বীজের, মুখে বলে দিচ্ছি, পরিপক্ক বীজের। আমি পরের পেজে চলে হ্যাঁ, যাচ্ছি। পরের পেজে চলে আমি আসবো। পরের পেজে যাচ্ছি, ততক্ষণ যে এখানে যে- এখানে লিখে দিচ্ছি, অসুবিধা, তাহলে এক জায়গায় থাকলে আচ্ছা, সুবিধা করে হবে। দিয়েছি, চেঞ্জ করে হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ আচ্ছা, পরিপক্ক বীজের আকার বলা যায়। হ্যাঁ, এটা হচ্ছে একটা হচ্ছে মসৃণ, হ্যাঁ, আর হচ্ছে মসৃণ বা স্ফীত বলা যেতে পারে, আর একটা হচ্ছে খাদযুক্ত বা কুঞ্চিত বলতে পারো। এটা গেল 6টা হলো। কি কি বললাম? পরিপক্ক বীজের আকার, যাবো একবার ব্যাকে, একবার একটু দেখে নিই কোনটা বাকি আছে। দেখে নিচ্ছি একবার, তোমরাও কিন্তু এটা দেখে নেবে। এই যে দেখে নেবে এটা, বীজের আকার, বর্ণ, ফুলের বর্ণ, ফুলের অবস্থান, কাণ্ডের দৈর্ঘ্য কাণ্ডের দৈর্ঘ্য, হ্যাঁ, এবং আর বীজপত্রের বর্ণ। হ্যাঁ হ্যাঁ, এবার লাস্ট। হ্যাঁ, বীজপত্রের বর্ণ একটা হচ্ছে বেগুনি, আর একটা হচ্ছে সাদা। হ্যাঁ, এটা তোমরা ক্যারেক্টারগুলো, এই 7টা ক্যারেক্টার তোমরা যখন পড়বে তখন দেখবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমাদের আর মোটামুটি ওই 2 মিনিট মতো বাকি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দ্বিসংকর জননের, আচ্ছা মেন্ডেলের একটা ব্যতিক্রম আমি একটু বলে দিই। মেন্ডেলের এক সংকর জননের একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। হ্যাঁ, অসম্পূর্ণ প্রকটতার একটু বলে দিই। দুটি সন্ধ্যামালতী বা স্ন্যাপড্রাগন, এই ফুল, এই গাছগুলোতে মেন্ডেল যে সূত্রগুলো সেখানে কিন্তু এখানে অ্যাপ্লিকেবল না, এটা একদম সম্পূর্ণ বিপরীত ধর্মী কিছু ক্যারেক্টার দেখা গেছে। যেমন সংক্ষেপে আমি একটু বলে দিচ্ছি, ধরো দুটি লাল সন্ধ্যামালতী আর সাদা সন্ধ্যামালতী ফুলের মধ্যে যখন সংকরণ ঘটানো হয়েছিল, তখন দেখা গেছে দুটোর সংকরণের ফলে যে যে উদ্ভিদটা পাওয়া গেছে সেটা পাওয়া গেছে সম্পূর্ণ পিঙ্ক। তাহলে প্রকটতার সূত্র যেটা ছিল সেটা কী ছিল? যে কোনো একটা ক্যারেক্টার তো শো হবে, বাকি ক্যারেক্টারটা কিন্তু শো হবে না, একটা সুপ্ত অবস্থা থাকবে। কিন্তু দেখা গেল যে লাল বা সাদা সন্ধ্যামালতী ফুলের সংকরণের ফলে কিন্তু সম্পূর্ণ নতুন একটা বর্ণ বিশিষ্ট উদ্ভিদ গোলাপি পাওয়া গেল। এবং F2 জনুতে হয়তো 1:2:1 অনুপাতে লাল, পিঙ্ক এবং সাদা সন্ধ্যামালতী পাওয়া গেছিলো, কিন্তু F1 জনুতে কিন্তু দেখা যাচ্ছে যে মেন্ডেলের সূত্র এখানে পুরোপুরিভাবে অ্যাপ্লিকেবল না, প্রকাশিত মানে হচ্ছে না। আমাদের হাতে সময় শেষ একদম। তবে স্যার যা পড়ালেন আজকে, যতটুকু তোমরা পেলে এই সময়ের মধ্যে, তোমরা কিন্তু এই অনুষ্ঠানটা আবারও দেখতে পাবে। আজকে ডেট দিয়ে ইউটিউবে আপলোড হয়ে যাবে। যা যা তোমরা প্রশ্ন করলে, আমরা প্রচুর ফোন পেয়েছি আজকে, তার উত্তরও কিন্তু আরেকবার ঝালিয়ে নিতে পারো। অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আমাদের স্টুডিওতে আবার আসার জন্য। ধন্যবাদ তোমাদের জানাই, ভালো থাকো, নমস্কার। ধন্যবাদ।